আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নতুন একটা লেকচার ভিডিও করছি, রেকর্ডিং দিব তোমাদের। আমি স্ক্রিন শেয়ার করছি তার আগে। আমরা আজকে আলোচনা শুরু করব ওয়েভ প্রপাগেশন ইন এ ডাইইলেকট্রিক স্ল্যাব ওয়েভগাইড। তোমরা জানো সকলেই যে অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের ডাইইলেকট্রিক স্ল্যাব। মানে এই অপটিক্যাল ফাইবারের যে কোর, সেই কোরটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেখানে ইলেকট্রিক্যাল কোনো ফিল্ড, আমি বলতে চাচ্ছি ইলেকট্রিসিটি ফ্লো করে না। তো যেমন সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা, এটা দিয়ে তৈরি থাকে, প্লাস্টিকও হতে পারে। তো এই ডাইইলেকট্রিক স্ল্যাব ওয়েভগাইডে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা আমরা বের করব এবং সেই ওয়েভের প্রপাগেশন, কিভাবে ওয়েভটা যায় সেটা আমরা দেখব। তো এটা একটা অপটিক্যাল ফাইবার স্ল্যাব, যেটার এই পার্টটা হচ্ছে কোর আর এই অংশটা হচ্ছে ক্ল্যাডিং। এই কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1 আর ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n2। তাহলে একটা রে এসে পড়ছে এ থেকে বি এ, বি থেকে আবার সি তে যাচ্ছে, সি থেকে ডি, ই, এফ, জি, এভাবে একটা লাইট ট্রাভেল করছে। তো এখানে ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, এ থেকে বি তে আসলো, এরপর আবার এখানে কে একটা প্রপাগেশন কনস্ট্যান্ট হিসাবে কে কে নিয়ে আসছে। তো এইভাবে ট্রাভেল করছে লাইটটা। এবার আসো, এগুলো ইকুয়েশন আমাদের আগেই জানা। তো এই যে লাইটটা ট্রাভেল করছে, এইটাকে যদি আমার গাইডেড অ্যাক্সিস ধরি, গাইডেড অ্যাক্সিস মানে যে অ্যাক্সিস বরাবর এটা লাইটটা গাইডিং হচ্ছে এবং কোরের মধ্যে দিয়ে ট্রাভেল করছে, তাহলে এটা দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ ভেক্টর, যেটা বিটা দিয়ে প্রকাশ করতে পারি, আর একটা হলো ট্রান্সভার্স ওয়েভ ভেক্টর, যেটাকে কাপ্পা দিয়ে প্রকাশ করতে হবে। এই কাপ্পা সম্পর্কে তোমরা শুনে, আজকে বলছি, কাপ্পা হচ্ছে একটা গ্রিক লেটার। তো এই ট্রায়াঙ্গেল থেকে আমরা বলতে পারি যে এই থিটা যদি হয়, থিটাটা কার মধ্যে ক্রিয়েট করেছে? গাইডেড অ্যাক্সিস আর লংজিটিউডিনাল ওয়েভ ভেক্টরের মধ্যে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে দেখো যে আমরা বলতে পারি বিটা ইকাল টু n1 কে কস থিটা, আবার লম্ব কাপ্পা ইকাল টু বলতে পারি n1 কে সাইন থিটা। আবার একটা অ্যাঙ্গেল যদি n1 কে আর বিটার রেসপেক্টে থিটা হয়, আর একটা অ্যাঙ্গেল n1 কে এবং কাপ্পার রেসপেক্টে ফাই ধরে নিচ্ছি, তাইলে আমরা বলতে পারি বিটা ইকাল টু n1 কে সাইন ফাই, কিংবা কাপ্পা ইকাল টু n1 কে কস ফাই। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা জানি বিটা স্কয়ার প্লাস কাপ্পা স্কয়ার ইকাল টু প্রতিভুজ স্কয়ার, মানে n1 স্কয়ার কে স্কয়ার। কে হচ্ছে কে ইকাল টু ওমেগা বাই সি। ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার, দেখো এখানে ওমেগা ইকাল টু আমরা পাইছি হচ্ছে কেসি। ওকে, ওমেগা ইকাল টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ফিল্ড। তাইলে এখান থেকে আমরা কি বলতে পারি? কে ইকাল টু ওমেগা বাই সি, সে মানটাই এখানে বসানো হলো, কে ইকাল টু ওমেগা বাই সি। ওকে, তাহলে এখন একটা জিনিস দেখো, গাইডেড অ্যাক্সিসটা এইভাবে যাচ্ছে, নিচের দিকে নামছে, আবার উঠছে, আবার নামছে, এইভাবে কোরের মধ্যে দিয়ে ট্রাভেল করছে। তাহলে এটা দুইটা পার্ট আছে, একটা বিটা আর একটা হচ্ছে কাপ্পা।
তাহলে বিটাটা সবসময় একই ডিরেকশনের দিকে থাকছে, মানে সামনের দিকে, টুয়ার্ডস দ্য ফরওয়ার্ড ডিরেকশন, সামনের দিকে যাচ্ছে। কিন্তু কাপ্পাটা একবার উপরের দিকে নামছে, উঠছে, আবার নিচের দিকে নামছে। তাহলে উপরেরটাকে যদি আমরা আপওয়ার্ড বলি, নিচেরটা আসবে হচ্ছে ডাউনওয়ার্ড। ওকে, তাহলে ট্রান্সভার্স ওয়েভ ভেক্টর ফর আপওয়ার্ড, কাপ্পা উপরের দিকে উঠছে, আবার ট্রান্সভার্স ওয়েভ ভেক্টর ফর ডাউনওয়ার্ড, আর বিটাটা ট্রাভেলিং টুয়ার্ডস দ্য ফরওয়ার্ড ডিরেকশন। এখন হেলমনথেস ওয়েভ ইকুয়েশন থেকে আমরা জানি, 12 নম্বর ইকুয়েশন থেকে এই ফর্মুলাটা আমাদের জানা আছে। এখানে এই ফর্মুলায় ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমরা লিখতে পারি, যদি আরটা কোঅর্ডিনেট পয়েন্ট হয় তাহলে আমরা লিখতে পারি ই নট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ইনটু অ্যাঙ্গেল মানে ই টু দি পাওয়ার জে কে ডট আর, দুটোই ভেক্টর। এখন এইটাকে যদি আমি টাইম ডোমেনে নিই, ফ্রিকোয়েন্সির ডোমেনে ছিল, এখানে টাইম ডোমেন নিলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জি ওমেগা টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা সূচকের নিয়মে এরকম পার্ট চলে আসবে। এরপর আরটা হচ্ছে কোঅর্ডিনেট পয়েন্ট। এই কোঅর্ডিনেট পয়েন্টকে যেহেতু কোঅর্ডিনেট পয়েন্ট বলে কিছু নাই, একটা ফোটা, কিন্তু এখানে আমাদের ডিরেকশন নিয়ে কাজ করতে হবে। তাহলে ডিরেকশনটা হচ্ছে জেড, জেড অ্যাক্সিস বরাবর আমাদের রেগুলো ট্রাভেল করছে। তাহলে আর কে আমি জেড দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়ালো। এখন দেখো, কে যদি একটা ইউনিট ভেক্টর হয়, সেটাকে আমরা এইভাবে তিনটা অ্যাক্সিস বরাবর প্রকাশ করতে পারি। কে ইকুয়াল টু এক্স অ্যাক্সিস এ ইউনিট ভেক্টর এক্স অ্যাক্সিস প্লাস ওয়াই অ্যাক্সিস এর কে মান ওয়াই অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর প্লাস জেড অ্যাক্সিস এর কে মান আর জেড অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর। তাহলে টু দ্য জেড ডিরেকশন আমরা জানি যে কোঅর্ডিনেট পয়েন্ট ইকুয়াল টু জেড ডিরেকশনের ইউনিট ভেক্টর, জেড ডিরেকশন তার ডাইভারজেন্স অফ ইউনিট ভেক্টর। তাহলে কে ডাইভারজেন্স আর মানে কোঅর্ডিনেট পয়েন্ট ইকুয়াল টু কে, আর এইটা হয়ে যাবে তখন জেড। ওকে, তাহলে প্রপাগেশন কনস্ট্যান্ট, জেড হচ্ছে প্রপাগেশন ডিরেকশন, যেই বরাবর লাইটটা ফ্লো করবে, প্রপাগেশন ডিরেকশন। ওকে, এখন আসো যে আপওয়ার্ড ট্রান্সভার্স ওয়েভ ভেক্টর কে, এটাকে বলা যায় কে ইউ। তাহলে কে ইউ হবে কাপ্পা এ ইউনিট ভেক্টর প্লাস বিটা জেড ইউনিট ভেক্টর। কাপ্পা আর বিটা নিয়েই তো আমাদের এন ওয়ান কে মানে এন ওয়ান কে ইউটা আসে। আবার একইভাবে ডাউনওয়ার্ডের দিকে আমাদের কাপ্পাটা মাইনাস হয়ে যাবে, সেটা লিখতে পারি। ওকে, তাহলে এই যে এখানে ইউটা আসছে, এটাকে যদি আবার ডিরেকশনের রেসপেক্টে লিখি, আর এর রেসপেক্টে ডাইভারজেন্স করি, তাহলে কে এক্স প্লাস বিটা জেড চলে আসবে। কেমনে আসলো? এইখান থেকে আসছে, দেখো। ওকে, এটা এক্স হয়ে যাচ্ছে, এক্স ডিরেকশন বিটা, আর এটা জেড ইউনিট ভেক্টর মানে জেড ডিরেকশন, জেড হয়ে যাবে। এটাও তেমনি মাইনাস কে এক্স প্লাস বিটা জেড হয়ে গেল। ঠিক আছে, ফিল্ড অসিলেট করতেছে এক্স বরাবর আর জেড বরাবর প্রপাগেশন ডিরেকশন। তাহলে এন ওয়ান কেটা একবার উপরের দিকে নামছে, একবার উপরের দিকে উঠছে, একবার নিচের দিকে নামছে। তাইলে দেখো ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস দ্য আপওয়ার্ড ডিরেকশন কি হবে, আগের যে ফর্মুলাটা আমরা লিখে আসছি এখানে, সেই ফর্মুলাটা লিখতে হবে, শুধু কে জায়গায় কে ইউ লিখতে হবে। ওকে, তাহলে কে এর জায়গায় কে ইউ লিখলাম। এখন এই মানটা পরের পেজে যেটা বললাম সেখান থেকে এই মানটা বসায় দিলাম, তাহলে আমাদের এরকম একটা ইকুয়েশন দাঁড়ায় গেল। ওকে, এবার ডাউনওয়ার্ডস ডিরেকশনে কি হবে, কে ইউটা কেডি, কে ইউ না হয় কেডি, কেডি আর, তাহলে এটাও কোথায় আগের পেজ থেকে এখান থেকে লিখেছি, কেটা কেডি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ইকুয়েশনটা কেডি
ডাইভারজেন্স অফ আর করলে এইটা আসে। ওকে, তাহলে এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এখন টোটাল ফিল্ডটা আসলে কি হয়? রেজাল্টেন্ট ফিল্ডটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাউনওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা যোগ করতে হয়। তাহলে এই যোগ যদি আমরা করি তাহলে কি পাচ্ছি দেখো, আপওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা বসাই দিলাম প্লাস ডাউনওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড বসাই দিলাম। তাহলে এই দুইটা যোগ করলে সূচকের নিয়মে ই টু দি পাওয়ারটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এরকম আসলো। এখন জানি আমরা cos থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ইকুয়াল টু 2 cos থিটা। তাহলে এখান থেকে বলা যায় যে এইটা ইকুয়াল টু 2 cos অফ এই অ্যাঙ্গেল, তবে 2 cos কাপ্পা এক্স। ওকে, এবার এই 2টাকে সামনে আনলাম, ই নট cos কাপ্পা এক্স ই টু দি পাওয়ার জে বিটা জে লিখলাম। এখন এই যে ইকুয়েশনটা পাইলাম এইটাকে আবার এই ফর্মুলায় ভেঙে দিলাম, ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস জে sin থিটা। তাহলে ইকুয়েশনে ভাঙলে এটা পাওয়া গেল। ওকে, কোনটাকে ভাঙলাম? এই যে আগের পেজের এই পার্টটাকে ভাঙলাম, এই পার্টটাকে ই টু দি পাওয়ার জে বিটা জেড। তাহলে কি হবে? cos বিটা জেড প্লাস জে sin বিটা জেড। এই ইকুয়েশনে শুধু রিয়েল পার্টটা আমরা নিব, কারণ ইমাজিনারি পার্ট নিয়ে এখানে কাজ নাই। ইলেকট্রিক ফিল্ডটা হবে রিয়েল পার্ট, তো রিয়েল পার্ট নিলে এইটা আসে। এবার আসো আগের ইকুয়েশন 19 নম্বর ইকুয়েশনটাকেই, এই আগে যে 19 নম্বর ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটাকে আবার লিখছি, লিখে এটাকে আমি টাইম ডোমেনের রেসপেক্টে বের করব। ঠিক আছে, তাহলে টাইম ডোমেনের রেসপেক্টে বের করলে ই টু দি পাওয়ার যে ওমেগা টি দিয়ে মাল্টিপ্লাই হবে, সেটা হলো, তাহলে এরকম একটা টার্ম আসছে ইকুয়েশন। কিভাবে? ই এর উপর পাওয়ার যে কমন নিলাম। এবার 2 ই নট cos কাপ্পা এক্স কমন নিলাম, এইটাকে আবার ভেঙে ফেলছি। কিভাবে? এই ফর্মুলার মাধ্যমে। তাহলে ভেঙে ফেললাম, ভেঙে ফেলে আবার তাহলে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আসলো। রিয়েল পার্টটা আমরা লিখলাম, ঠিক আছে, এটা রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে দেখো এইটাকে যদি আমি একটা জেনারেলাইজড ফর্মুলা লিখি, জেনারেলাইজড ফর্মে লিখি, তাহলে কি হবে? ইটি ব্র্যাকেটে টি 2 কে ই জিরোটা যেহেতু একটা টার্ম, সেই জিরোটা তো আর থাকবে না, জিরোটাকে নামকরণ করতে হবে, তাহলে ইএম আসবে cos কে এম এক্স, এক্স তো ডিরেকশন, এখানে তো এক্স এর কোনো চেঞ্জ নাই, cos বিটা এম জেড মাইনাস ওমেগা টি। কারণ কাপ্পা আর বিটার রেসপেক্টে তো আমরা সবকিছু বের করব, তাহলে সেই দুটা ভেরিয়েবল হবে আর অন্যান্যগুলো কনস্ট্যান্ট, বা অন্যান্যগুলোকে আমরা সাবস্ক্রিপ্টে কিছু লিখবো না। তো এটা লেখা হলো। এখন এই এমটা যদি 1 হয় তাহলে কি হবে? 2e1 cos কাপ্পা 1 x cos বিটা 1 z মাইনাস ওমেগা টি, এইরকম হবে। তো আসলে এম নট মানে হচ্ছে অ্যাক্সিস বরাবর যদি যায় কোনো একটা রে, তাহলে এম নট যখন একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করবে m1, আরো অ্যাঙ্গেল ক্রিয়েট করলে m2, আরো বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করলে m3, এইভাবে আসলে যেটা থাকে রেটা। তো আমরা দেখতে পাই যে এইভাবে যত হায়ার এম তখন সেটাকে বলা হয় হায়ার অর্ডার মুড, আর এম ইকুয়াল টু যত ভ্যালু কম সেটা লোয়ার অর্ডার মুড। ওকে, তো এই পর্যন্ত তোমাদের ডেরাইভ করতে হবে, এই পর্যন্ত ডেরাইভেশন করতে হবে, বা তোমরা যদি এই পর্যন্ত লেখো, এন পর্যন্ত লেখো তাও হবে, জেনারেলাইজড ফর্ম পর্যন্ত লিখতে হবে 23 নম্বর ইকুয়েশন পর্যন্ত যদি আমাদের কোশ্চেনটা আসে। এবার আসো ফেজ ভেলোসিটি এন্ড গ্রুপ ভেলোসিটি কাকে বলে। দেখো এখানে একটা ওয়েভ যখন প্রপাগেট করে, অসিলেশন হতে হতে যায়, তখন একটা দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে ভ্যারি করতেছে, ফেজ ভ্যারি করছে, কিন্তু
গ্রুপটা ঠিক আছে, তাহলে এই রেডটাকে বলা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, আর যেটার ফেজ সেম আছে সেটাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটির সাথে যেটা ট্রাভেল করছে, আর একটা গ্রুপ ভেলোসিটির সাথে ট্রাভেল করছে। ওকে, এবার আসো ফেজ ম্যাচিং অ্যাট কোর ক্ল্যাডিং ইন্টারফেস। মানে কোর এবং ক্ল্যাডিং ইন্টারফেসে আমরা দেখব যে কি ঘটে, ইলেকট্রিক ফিল্ডের কি অবস্থাটা ঘটে। তো আসলে লাইট কি হয়, লাইট একটা ঘন মাধ্যম থেকে যখন লঘুতর মাধ্যমের দিকে যায় তখন সেটা লম্ব থেকে দূরে সরে যায়, এটা আমরা জানি আলোর চরিত্র থেকে। তাহলে এটাকে যদি আমরা ট্রায়াঙ্গেল দিয়ে বিভিন্নকে রিপ্রেজেন্ট করি, ই এফ ও N1 কে এটা হবে, এটা কাপ্পা 1, এইটা হচ্ছে বিটা 1। কাপ্পা আর বিটা কি তোমরা অলরেডি জেনে গেছো, এখানে বিটা 2, কাপ্পা 2, N2 কে, মানে এটা ট্রাভেলিং ওয়েভ, মানে রিফ্র্যাক্টেড ওয়েভ 0 এ বরাবর গেছে। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল এখানে ক্রিয়েট হয়েছে, এইটা থিটা 1 ফাই 1, এটা থিটা 2 ফাই 2। এই ফাই আর এই ফাইটা আবার ইকুয়াল। তাহলে স্নেলস ল থেকে আমরা কি লিখতে পারি, যে n1 sin phi 1 equal to n2 sin phi 2। n1 কে দিয়ে গুণ করলাম উভয় পক্ষকে, তাহলে n1 k sin phi 1 equal to n2 k sin phi 2। তাহলে এইটা ইকুয়াল টু আমি কি বলতে পারি, বিটা 1, তাহলে বিটা 1 equal to বিটা 2। ওকে, এখন আসো পিথাগোরাসের ফর্মুলায় ফেলে দিলাম আবার, কোনটাকে, রিফ্র্যাক্টেড অংশটাকে, মানে ইনসিডেন্ট না, যেটা রিফ্র্যাক্টেড অংশ সেইটা ফেলে দিলাম। তারপর কাপ্পা 2 ইকুয়াল টু, এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, এই বিটা 2টা যখন মাইনাস ইকারে ডান পাশে নিয়ে আসি, মাইনাস কমন নিলাম, তাহলে এরকম পাওয়া গেল। এখন কাপ্পা 2 ইকুয়াল টু কি হবে, তাহলে রুট ওভার -1, আর এই অংশটা হোল ব্র্যাকেটে রুট ওভারের মধ্যে চলে আসলো। তাহলে এই যে রুট ওভার -1 ইকুয়াল টু আমরা জানি জে। ওকে, তাহলে কাপ্পা 2 ইকুয়াল টু জে, এইটা ধরে নিলাম, এইটা ইকুয়াল টু আলফা, তাহলে কাপ্পা 2 ইকুয়াল টু জে আলফা। ওকে, এখন আসো আগের ইকুয়েশনটা স্মরণ করো, একবারে 16 নম্বর ইকুয়েশন, ইলেকট্রিক ফিল্ড। এই যে দেখো, এই যে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, এখান থেকে লিখলাম, ইলেকট্রিক ফিল্ড 2 দিয়ে প্রকাশ করে লিখতে হবে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড 2, কারণ রিফ্র্যাক্টেড অংশ নিয়ে কাজ করছি, তো রিফ্র্যাক্টেড অংশে তো ইলেকট্রিক ফিল্ড 2ই আসবে, সেটা কোঅর্ডিনেট পয়েন্ট নিয়ে লিখলাম। তাহলে এটা তো জানোই, এটা লেখা হলো। এখন এটাকে টাইম ডোমেনে নিয়ে যাচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি দিয়ে আবার মাল্টিপ্লাই করলাম, আবার কমন নিলাম। ওকে, তাইলে এরকম একটা পার্ট পাওয়া গেল। এখন এখানে k2 r ইকুয়াল টু কাপ্পা 2x প্লাস বিটা জেড। ওকে, সেই মানটা আমরা এখানে লিখে ফেলছি, k2 r। এটা কোথায় থেকে পাইছি, এই আগের এইখান থেকে পেলাম, এইখান থেকে। ওকে, সেটা লেখা হয়েছে, কারণ এটা আপওয়ার্ড ডিরেকশন, সেই জন্য প্লাস হয়েছে। তাহলে এটা লেখা হয়েছে, এই পর্যন্ত পেলাম আমরা। এখন কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার জে কাপ্পা 2x, তাহলে এটা ভেঙে দিলাম সূচকের, তাহলে এটা এই পার্টটা ই টু দি পাওয়ার জে বিটা জেড মাইনাস ওমেগা টি পাওয়া গেল। এখন এই k2 এর মান তো আমরা বের করছি, k2 ইকুয়াল টু কি, জে আলফা, তাহলে সেটা বসাই দিই, জে আলফা, তাহলে জে স্কয়ার আলফা এক্স, আর এই পার্টটা তো সেম থাকে, জে স্কয়ার মানে কি মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, আর এই পার্টটা সেম থাকছে। তাহলে যেটা, যেই ফিল্ডটা উপরের দিকে যাচ্ছে, যে ইলেকট্রিক ফিল্ডটা উপরের দিকে যাচ্ছে, সেটা যত এক্স
অ্যাক্সিস বরাবর আগাতে থাকে তত এটার মান কমে আসে, মানে ইলেকট্রিক ফিল্ডটার মান ছোট হয়ে আসে। যেহেতু এটা একটা এক্সপোনেনশিয়াল ডিকে কার্ভ, তাইলে আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড বা আলোটার যে রেটা ট্রাভেল করছে সেই রেটা যদি ক্লাডিং এর দিকে যেতে থাকে তাহলে সেটা আস্তে আস্তে বিলিয়ে যায়, মানে ইভানসেন্ট হয়ে যায়। তাই জন্য একটা কোশ্চেন আসে, হাউ ইলেকট্রিক ফিল্ড বিকামস ইভানসেন্ট ইন দ্য ক্ল্যাডিং রিজন দিয়ে গেলে কিভাবে এটা বিলিয়ে যায়। এই অ্যান্সারটা এভাবে দিতে হবে যে এক্সপোনেনশিয়াল দিকে কার্ভ হয়, যার ফলে এক্স এর মান যত বাড়তে থাকে, মানে যত সামনের দিকে আগায় তত এই মানটা কমে যায়। এই মানটা কমে গেলে এই কমা মান তার সাথে মাল্টিপ্লাই হয়ে পুরোটার গুণফল আবার কমে যায় ইলেকট্রিক ফিল্ড। এইভাবে ধীরে ধীরে বিলিয়ে যায় বা হারিয়ে যায়। ওকে, এই জন্য ক্ল্যাডিং এর দিকে লাইট গেলে হারিয়ে যায়। ওকে, এবার আসো অ্যাটেনিউয়েশন। অ্যাটেনিউয়েশন এক ধরনের ট্রান্সমিশন লস। এটাকে আমাদের লগারিদমিক ইউনিটে বের করতে হয়, যেটার ইউনিট হলো ডেসিবেল। এটা ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারের রেশিও থেকে বের করা যায়। যদি লেন্থের উপর একটা ইফেক্ট আছে যে পার ইউনিট লেন্থে, মানে ইউনিট লেন্থে গুণ করতে হয় লেন্থ দিয়ে, আলফা ডিবি, মানে এটাকে অ্যাটেনিউয়েশন প্রকাশ করা হয়। অ্যাটেনিউয়েশন ইনটু লেন্থ ইকুয়াল টু 10 log 10 base input power divided by output power of an optical fiber. ওকে, তাহলে আসো আমরা একটা ম্যাথ দেখি। when the mean optical power launched into an 8 kilometer length of fiber is 120 microwatt, তার মানে এখানে বলে দিয়েছে input power equal to 120 microwatt. The mean optical power at the fiber output is 3 microwatt, মানে পাওয়ার আউটপুট হচ্ছে 3 microwatt. ডিটারমাইন, বের করো, the overall signal attenuation or loss in decibels, তার মানে আলফা ডিবি বের করতে বলছে। through the fiber assuming there is no connectors or splices, তার মানে আলফা ডিবি বের করো ধরে নাও কোনো কানেক্টর বা স্প্লাইসেস নাই। the signal attenuation per kilometer for the fiber, মানে এই ফাইবারের জন্য সিগন্যালের অ্যাটেনিউয়েশনটা বের করতে বলেছে পার কিলোমিটারের জন্য। এখানে টোটালের জন্য বের করতে বলছে, এবার বলছে পার কিলোমিটারের জন্য, মানে যেহেতু 8 কিলোমিটার লেন্থ ফাইবার বলে দিয়েছে, তাহলে এখানে টোটাল লেন্থ 8 কিলোমিটারে কত লস হবে, আর এখানে পার কিলোমিটারের লসটা কত হবে। এখন বলছে the overall signal attenuation for a 10 কিলোমিটার অপটিক্যাল লিংক, এটা যদি 8 কিলোমিটার না হয় 10 কিলোমিটার হয় অপটিক্যাল লিংকটার লেন্থ, তাহলে using the same fiber with a splices at 1 kilometer intervals, মানে splices মানে হচ্ছে জোড়া দেওয়া হচ্ছে 1 কিলোমিটার পর পর। ফাইবারটা যেহেতু 10 কিলোমিটার যাবে, তো প্রতি কিলোমিটার পর পর জোড়া দেওয়া হচ্ছে। তো এই জোড়া দেওয়ার ওখানে 1 কিলোমিটার করে একটা করে লস হয়। তাহলে টোটাল প্রতিটা স্প্লাইসের ক্ষেত্রে আবার ইচ গিভিং অ্যান অ্যাটেনিউয়েশন অফ 1 ডেসিবেল, 1 ডেসিবেল প্রত্যেকটা স্প্লাইসের ক্ষেত্রে লস হচ্ছে। তাহলে এখন ম্যাথটা আমরা করি আসলে। তো সিগন্যাল অ্যাটেনিউয়েশন আলফা ডিবি এল ইকুয়াল টু 10 log 10 বেস ইনপুট পাওয়ার ডিভাইড বাই আউটপুট পাওয়ার। ইনপুট পাওয়ারের মান বসাই দিলাম, আউটপুট পাওয়ারের মান বসাই দিলাম। মাইক্রো ওয়াটে আছে বলে 10 to the power -6 দিয়ে মাল্টিপ্লাই করে ওয়াটে নিয়ে আসলাম, তাহলে এত ডেসিবেল পেলাম। এখন এত ডেসিবেল আসলো 8 কিলোমিটারের উপরে, তাহলে সিঙ্গেল কিলোমিটারে কি হবে, এটা ভাগ 8 হবে, তাহলে 2 ডেসিবেল পার কিলোমিটার হলো। আচ্ছা, এখন তাহলে অ্যাটেনিউয়েশন বের করে ফেললাম 2 ডেসিবেল পার কিলোমিটার। তো সি নাম্বারে বলেছে তাহলে 10 কিলোমিটার লেন্থ হলে কত হবে, 10 কিলোমিটার দিয়ে গুণ হবে, তাহলে 20 ডেসিবেল হলো। এখন প্রথম থেকে যদি 1 কিলোমিটার পর পর একটা স্প্লাইস অ্যাড করা হয়, স্প্লাইসার, তাহলে লাস্টেরটা গিয়ে তো আর আমরা অ্যাড করবো না, কারণ ওটা এন্ডিং পয়েন্ট। যেমন আমরা আগে অঙ্ক করেছি, বিড়াল বাঁশের উপর ওঠার সময় 3 ফিট উঠে 2 ফিট পিছলায় পড়ে যায়, আবার 3 ফিট উঠে আবার 2 ফিট পিছলায় পড়ে যায়, কিন্তু বিড়ালটা লাস্টে বাঁশে উঠা পর তো আর পিছলাবে না। তো ওইরকম সিগন্যালটা যখন লাস্টে পৌঁছে যাবে, তো ওখানে তো আর আমাদের কোনো লস নাই।
তাহলে আমাদের in between the sending end and receiving end there will be only 9 splicers are used. So total loss for 9 splicer will be 9 decibel. The overall signal attenuation for the link is, তাহলে কি হবে, সিগন্যাল অ্যাটেনুয়েশন এখানে 20 পেলাম আর এখানে 9 পেলাম, 20 প্লাস 9 ইকুয়াল টু 29 ডেসিবেল। ওকে, আচ্ছা, তাইলে এর পরের লেকচারে আমি বাকিটুকু আলোচনা করব তোমাদের সাথে। তো আশা করি তোমরা সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালোই থাকবে। আর আমরা তো একটা জুম ক্লাস কল করছি, সেই ক্লাসে আমরা বলবো যে কারো কোনো যদি সমস্যা থাকে তো সেটা সেখানে আলোচনা করা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম।